আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা জাতিসংঘে তুলল বাংলাদেশ। বন্যায় সিলেট অঞ্চলের ১৬ লাখ মানুষ পানিবন্দী। যাত্রাবাড়িতে ঘরে স্ত্রীর লাশ, পার্কিংয়ে স্বামীর। ২৮ জেলায় রাসেলস ভাইপারের উপদ্রব। অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে জায়নামাজ থেকে তুলে নিয়ে অপহরণ। বেনাপোল চেকপোস্টে যাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১০। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ফেসবুকে কটাক্ষ, সাইবার নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার। দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির আভাস। রোহিঙ্গাদের কারণে এনআইডি পেতে ৩২ উপজেলার মানুষের ভোগান্তি। সৌদিতে তীব্র তাপদাহে ৯২২ হজযাত্রীর মৃত্যু, নিখোঁজ অনেক। পশুর হাটের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান সহ আহত ৭। ভারত মহাসাগরে কোবাল্ট আহরণে দিল্লিকে তাড়া করছে চীন ভীতি। এবং নিজ আসনেই হারতে পারেন ঋষি সুনাক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজার সীমান্তে দেশের জনগণ ও স্থাপনা লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনা জাতিসংঘে তুলেছে বাংলাদেশ। ঢাকা বলছে, মিয়ানমারের যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে এটি যেন বাংলাদেশের জনগণ ও সম্পদকে ক্ষতিগ্রস্ত না করে। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৬তম অধিবেশনে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির উপর অনুষ্ঠিত সংলাপে বিষয়টি অবহিত করা হয়। সংলাপে ঢাকার পক্ষ থেকে বলা হয়, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ ৭ বছর ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় একদিনের ব্যবধানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে এরই মধ্যে ১৬ লাখের অধিক মানুষ বন্যা আক্রান্ত হয়েছে। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে বন্যা দুর্গত মানুষের সংখ্যা। বুধবার বিকেল পর্যন্ত সিলেট নগর সহ জেলার ১৩ উপজেলায় পানিবন্দী মানুষের সংখ্যা বেড়ে ৮ লাখে পৌঁছেছে। আগের দিন মঙ্গলবার বিকেলে এই সংখ্যা ছিল ৪.৫ লাখে। এর কয়েক ঘন্টার পর রাতে পানিবন্দী মানুষের সংখ্যা ৭.৫ লাখে পৌঁছায়। আর ২৮ ঘন্টার ব্যবধানে বন্যা আক্রান্ত ৮ লাখ ছাড়িয়ে যায়। রাজধানীর যাত্রাবাড়িতে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকার পশ্চিম মোমেনবাগের আরাবাড়ি বটতলার বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। যে দুজনের লাশ উদ্ধার হয়েছে তারা হলেন জনতা ব্যাংকের সাবেক গাড়ি চালক শফিকুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। দেশের বিভিন্ন স্থানে বেড়েছে মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপারের উপদ্রব, যার দংশনে বাড়ছে মৃত্যুও। বিশেষ করে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী সহ পদ্মা নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। পদ্মা তীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা, এই এলাকার মূল ভূখণ্ড থেকে লেসরাগঞ্জ ইউনিয়নের এনায়েতপুর গ্রামে যেতে হয় নৌকায়। সময় লাগে ১ ঘন্টা। এই চরেই জেঁকে বসেছে রাসেলস ভাইপারের আতঙ্ক, কেননা গত ৩ মাসে এই সাপের কামড়ে মারা গেছেন ৫ জন। স্থানীয়রা পিটিয়ে মেরেছে অন্তত ৩৫ থেকে ৪০টি সাপ। নোয়াখালী সদর উপজেলার নিজ বাড়ি থেকে এক কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে নামাজরত ওই কিশোরীকে অপহরণ করা হয়। অপহৃত কিশোরী স্থানীয় একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কিশোরীর মা বিলকিস আরা। কিশোরীকে উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলে নিশ্চিত করেছেন পুলিশ। বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে ভারতে যাওয়ার সময় দায়িত্বরত আর্মড ব্যাটালিয়ন পুলিশ ও আনসার সদস্যরা পাসপোর্ট যাত্রীদের বেধড়ক লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অন্তত 10 যাত্রী আহত হয়েছেন। গতকাল সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে অনেক যাত্রী সঙ্গে থাকা ব্যাগ ফেলে ছোটাছুটি শুরু করেন। এ ঘটনায় কিছু সময় যাত্রী পারাপার বন্ধ থাকে। পরে পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, সকাল 8টার দিকে প্রতিদিনের মতো বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারতগামী যাত্রীর দীর্ঘ লাইন ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে ভিজে যাওয়া থেকে রক্ষা পেতে যাত্রীরা লাইন ভেঙে প্যাসেঞ্জার টার্মিনালের বারান্দায় উঠে যায়। এক পর্যায়ে অতিরিক্ত যাত্রীর ঠাসাঠাসিতে টার্মিনালের সামনের গ্লাস ভেঙে একজন আর্মড পুলিশ সামান্য আহত হন। এ সময় আর্মড পুলিশ ও আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে যাত্রীদের উপর এলোপাতাড়ি লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। গ্রেফতার হওয়া জাহাঙ্গীর আলম উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মোহাম্মদ মোখলেসুর রহমানের ছেলে। থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 17 জুন সকাল 9টা থেকে রাত 11:30টার মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য সরকারি চাকুরিতে 30% কোটা নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন। দেশের 9টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোহিঙ্গাদের অবস্থানের কারণে 4 জেলার 32টি উপজেলায় বসবাসরত প্রকৃত বাংলাদেশিরাও ভোটার হতে এবং জাতীয় পরিচয়পত্র পেতে ভোগান্তির মধ্যে পড়েছেন। জেলা 4টি হলো কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম। এসব এলাকায় রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে এবং প্রকৃত বাংলাদেশিরা যাতে এনআইডি পেতে বা ভোটার হতে ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে নির্বাচন কমিশন উদ্যোগ নিচ্ছে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, চট্টগ্রাম ও বান্দরবানে গত মঙ্গল ও বুধবার এ বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়। সেখানে ইসি সচিব শফিউল আজিমও উপস্থিত ছিলেন। কর্মশালায় বেশ কিছু সুপারিশ এসেছে, সেগুলো সমন্বয় করে কমিশনের নথি উপস্থাপনের কাজ চলছে। সৌদি আরবে চলমান তীব্র তাপদাহে এখন পর্যন্ত 922 জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের খোঁজে উৎকণ্ঠার দিন কাটছে স্বজনদের। নিখোঁজ হজযাত্রীদের পরিবার পরিজন ও আত্মীয়রা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি আপলোড করে সহায়তার আকুতি জানিয়েছেন। সৌদির সরকারি প্রশাসন, মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদির বিভিন্ন দেশের দূতাবাসের কাছ থেকে প্রাপ্ত তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হজযাত্রীদের একটি সংখ্যাগত টালি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। সেই টালির সর্বশেষ তথ্য থেকে মৃত হজযাত্রীদের এই সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। রাজবাড়ীতে কোরবানি ঈদ উপলক্ষে অস্থায়ী পশুর হাটের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দ্বাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ ও একই ইউনিয়নের বাসিন্দা সৌদি প্রবাসী ব্যবসায়ী আকবর খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউপি চেয়ারম্যান সহ উভয় পক্ষের 7 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিঙ্গা নিজাতপুর বাজার সংলগ্ন চেয়ারম্যানের বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারত মহাসাগরের মাঝখানে একটি কোবাল্ট সমৃদ্ধ এলাকায় অভিযান চালানোর জন্য উঠে পড়ে লেগেছে নয়াদিল্লি। তবে ছাড় দিতে রাজি নয় কলম্বো। মূল্যবান খনিজগুলোর জন্য ওই অঞ্চলে খনন চালাতে চায় দ্বীপ দেশ শ্রীলঙ্কাও। ভারতীয় কর্মকর্তা এবং বিশ্লেষকেরা আল জাজিরাকে বলেছেন, ভারত মহাসাগরে চীনের উপস্থিতির ভীতি থেকে নয়াদিল্লি এই খনন চালাতে চাচ্ছে। কেননা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এরই মধ্যে বিশ্বব্যাপী কোবাল্ট সরবরাহের উপর আধিপত্য বিস্তার করেছে। কোবাল্ট একটি গুরুত্বপূর্ণ খনিজ যা বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশ্বের শক্তি ব্যবস্থাকে সবুজ শক্তিতে রূপান্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হয়।
এবছরের নির্বাচনে পার্লামেন্টে নিজ আসনই হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এক জনমত জরিপের ফলে এমন পূর্বাভাসই পাওয়া যাচ্ছে। আগামী ৪ জুলাই সুনাক যুক্তরাজ্যে আগাম নির্বাচন ডেকেছেন। তার আগেই সাভান্তা জনমত জরিপের ফল প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ পত্রিকা। গত ৭ জুন থেকে ১৮ জুনের মধ্যে প্রায় ১৮,০০০ মানুষের উপর এই জরিপ চালানো হয়। জরিপের ফল বলছে নির্বাচনে সুনাকের কনজারভেটিভ পার্টি ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ সদস্যের নিম্নকক্ষ হাউস অব কমন্স মাত্র ৫৩টি আসন পাওয়ার পথে রয়েছে, যেখানে বিরোধী দল লেবার পার্টি পেতে পারে ৫১৬টি আসন। আমাদের পরবর্তী রাত ১০টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।